শাসক দলের নেতাদের এত পাওয়ার যে ঘর পাওয়ার পরেও ওরা কেটে দিতে পারে। ডিএম থাকে, বিডিও থাকে, তারা এগুলো আটকায় না কেন? ডিএম তো আজ পর্যন্ত কোনোদিন আমাদের মানে বিরোধী দলের যারা আমরা এমএলএরা আছি কারোর সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেননি। ভারতীয় জনতা পার্টি থেকে তোমাকে সালতোড়া প্রার্থী করেছে, মাথা চক্কর কেটে যায়নি? বাড়িটা একটু ঠিক করেছো? বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। একদম দিনমজুরের কাজ করেছো, রোজের রোজ সেখান থেকে বিদায়। আমরা ট্রেনেই যাওয়া আসা করি। প্রথম প্রথম জানতাম না মানে কিভাবে আসা যায়, তো তখন বাসে আসতাম। এমএলএ তখন বাসে আসতো, তখন থেকে এমএলএ হয়ে গেছে। মানুষ যদি তৃণমূলকে এত ভালোবাসে, তো তাহলে তৃণমূলের নেতারা এত সিকিউরিটি নিয়ে ঘোরে কেন? মিড ডে মিল আসছে, সেখানে ডিম চুরি করে নিচ্ছে যারা দায়িত্বে রয়েছে। সেই সময়তে বাড়িটা পাওয়ার জন্য তৃণমূলের নেতাকে টাকা দিতে হয়েছিল। তোমার গ্রামের সবার থেকে এটা করেছে? শুধু আমার গ্রামে না, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এই সিন্ডিকেটটা। প্রথম দিন তুমি যখন ধর এই বিধানসভায় ঢুকলে, প্রথম দিন এমএলএ হওয়ার পর প্রথম কলকাতা, সেখানে আমি আন্দোলন করেছি, রাস্তা অবরোধ করেছি, তার জন্য আমি কেসও খেয়েছি। খালতোড়ার যিনি মহিলঘাটের ওসি এর আগে যিনি ছিলেন 2021 সালে, আমাকে তো পুরো ঘরে যাই ফেরত থেকে আপনি জয়েন করুন, এবির হাত ধরে জয়েন করুন। এবি মানে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের তারা পরিষ্কার এ বি সি ডি অনেক কিছুই আছে। দরকার হলে আমি সুইসাইড করে নেবো, তো আমি ওই তৃণমূল নামক দলটাতে যাবো না। আচ্ছা, এই যে শাসক দল তৃণমূলে যারা এমএলএ থাকে, তাদের নাকি মানুষ বিরাট ভালোবেসে ভোট টোট দিয়ে নাকি জয়ী করেছে, তো তারা এত সিকিউরিটি নিয়ে করে কেন? এই যে তোমায় বললো তৃণমূলে জয়েন করে যান, সিকিউরিটি পাহারা দিয়ে না। মানুষ যদি তৃণমূলকে এত ভালোবাসে, তো তাহলে তৃণমূলের নেতারা এত সিকিউরিটি নিয়ে ঘোরে কেন? কার ভয়? এই পুলিশ যদি না থাকে না, তাহলে তৃণমূল নামক দলটাই থাকবে না। ঠিক আছে, মানে 1 ঘন্টার জন্য পুলিশটাকে মানে চুপ করে দেন, মানে পুলিশটা সাইড করে দেন, একটা তৃণমূলের নেতা দেবেন এই পশ্চিমবঙ্গে থাকবে না। সব গায়েব হয়ে যাবে, গায়েব। মানে তাহলে তো তার মানে বাজারে যে গল্পটা শোনা যায় ঠিক, যে পুলিশ না থাকলে পাবলিক হ্যাঁ, যাদের এরা লুট পাট করছে, গরিব থেকে গরিবতম করে দিচ্ছে, করে দিচ্ছে ভাতের থালা কেড়ে নিচ্ছে, জমি জিরেত কেড়ে নিচ্ছে, রোজগার কেড়ে নিচ্ছে, সব। সেই মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে। তাদের যাতে হাতে না পড়ে যায় তৃণমূলের এই নেতা এমএলএ এমপিরা, সেই জন্য পুলিশ দিয়ে ঘিরে রেখে দেওয়া হয়। তাহলে এই কলকাতায় তৃণমূলের এক নেতা আছে, কলকাতাতে হ্যাঁ, তার বাড়িতে প্রায় 250-300 পুলিশ ঘিরে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? এক ভাইপো আছে, ঠিক আছে? তাহলে তার বাড়িতে এত পুলিশ, অথচ মানুষের নিরাপত্তা, মানুষের জন্য এত মহিলা আমরা অত্যাচার দেখি। মা মাটির মানুষ বলে পরে ক্ষমতায় এসেছিলেন, হ্যাঁ, কিন্তু আবার সেই নেত্রী আবার বলছেন যে আমরা রাত্রিবেলাতে মেয়েদেরকে প্রোটেকশন মানে বেরোতে দেবো না। বেরোতে দেবেন না। আরজি করের সময় বলেছিল, বেরোবেন না। দুর্গাপুরের দুর্গাপুরের ঘটনার সময় বলেছিল, বলেছিল। একের পর এক মহিলাদের উপরে এই যে অত্যাচার হয়ে যাচ্ছে, হ্যাঁ। তখন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে, আমি দল বাদ দিচ্ছি চন্দনা, তুই বিরোধী রাজনৈতিক দলে একজন, একদম মাটি থেকে কষ্ট করে লড়াই করে দিনমজুর থেকে উঠে এসে আজকে তুমি বিধায়িকায় যে হয়েছো, তুমি প্রচুর মানুষের কাছে কিন্তু ইন্সপিরেশন। প্রচুর মানুষ তারা স্বপ্ন দেখে যে না, আমার বাবা জেঠু কাকু, হ্যাঁ, তারা থাকলেই যে আমি বড় হতে পারবো, আমার অনেক টাকা থাকলেই যে আমি সম্মানের জায়গায় যেতে পারবো, যা তৃণমূল প্রচার করে সেটা নয়। আমাদের কাছে তাই এক্সাম্পল হয় চন্দনা বড়ি। চন্দনা, এত যে কিছু লড়াই সংঘর্ষ চলছে, তোমার তো 3 ছেলে মেয়ে। 3টে ছেলে মেয়ে, মেয়ে 2টো তো- মেয়ে 1টি ছেলে। হ্যাঁ, বড় কে? বড় মেয়ে, মেয়ে 2টো বড়, তারপর ছেলেটা ছোট। বড় মেয়ে কিসে পড়ছে? এই বছর 10-এ উঠলে। 10-এ উঠলো। হ্যাঁ, তার মানে মেয়ে বড় হবার দিকে যাচ্ছে। একজন মা হিসেবে আমি বলছি, তুমি ভুলে যাও তুমি বিধায়িকা, তুমি ভুলে যাও যে এত লড়াকু যারা মানুষ, তারা তোমার সঙ্গে রয়েছে, তারাও লড়াই করছে অন্যায়ের বিরুদ্ধে। একজন মা হিসেবে তোমার মেয়েগুলো বড় হচ্ছে, এই পশ্চিমবঙ্গে তুমি
কেমন করে দেখো তোমার মেয়ের ভবিষ্যৎ এই অবস্থাতে যে সিচুয়েশন চলছে? মানে আমি সরকার পাল্টানো, সে তো মানুষ বলছে পাল্টানো দরকার, বিজেপি সরকার, এটা নর্মাল স্লোগান মানুষের মুখে মুখে ঘুরছে, কিন্তু একজন মা হিসেবে সমস্ত দায়িত্ব ক্ষমতা থেকে তুমি সরিয়ে নিয়ে তুমি একজন গৃহবধূ, তুমি একজন মা, তুমি ভবিষ্যৎকে দেখতে পাবে বলো তো? এখন ভবিষ্যৎ চিন্তা হয়? সত্যি খুব খারাপ, মানে একদিন দুদিন তো আমি রাত্রেবেলাতে ঘুমোতেই পারি না, কারণ বেশিরভাগ সময়ই আমাকে বাইরে থাকতে হয়। ধরুন রাত্রিবেলায় 10টা 11টা 12টাও বেজে যায় এলাকায় ঘোরার সময়তে, বা কলকাতায় যখন থাকি তখন তো আমি কলকাতাতেই থাকি, তখন তার বাড়িতে থাকি না। তো সত্যি এতটা মানে কি বলবো, মানে এমনই লাগে যে কি হবে, মানে আমাদের ছেলেমেয়েরাকে আদৌ এই যে স্কুল প্রাইভেট যেগুলো যায় টিউশনি আর কি, যেখানে যায় সেখান থেকে আদৌ কি ফিরে আসতে পারবে আমার মেয়েটা? মানে এত অবস্থা খারাপ, পুকুর ঘাট যেতেও ভয় লাগে এখন, মেয়েদেরকে ছাড়তে ভয় লাগে। স্কুলে যেতেও মেয়েদেরকে ছাড়তে ভয় লাগে, মানে স্কুলে যে যাবে, আমাদের গ্রামে স্কুলটা রাজামেলাতে, মানে আমাদের গ্রামে নয়, পাশের গ্রামে। তো সেখান থেকে আমার মেয়ে দুটো আসছিল স্কুল থেকে ঘর আসছিল, তো সেখানে তাদেরকে বলা হচ্ছে এমএলএর মেয়ে ধর 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 এরকম। তো সেই সময় আমার মেয়ে দুটো মানে খুব স্পিডে সাইকেল চালায় বাড়ি ফিরেছিল। তারপর আমার শ্বশুর যাওয়া আসা করতো তাদেরকে নিয়ে, পরে নেই এরকম সিচুয়েশন, মানে অবস্থা খুব খারাপ। মানে একটা মা হয়ে বলছি, মানে কি বলবো, না বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এতটাই চিন্তিত থাকি আমরা, আমাদের নিজেদেরই কোনো সেফটি নেই। আপনারা হয়তো আবার বলবেন যে সেন্ট্রাল বাহিনী তো আছে, কিন্তু সেন্ট্রাল বাহিনী থাকলেও এরা কোথা থেকে দুম করে একটা বোম ছুড়ে দেবে, কারণ পশ্চিমবঙ্গটা পুরো বোমা বাঁধের উপরে বসে আছি আমরা, দেখছি বিভিন্ন জায়গায় খবর শুনছি, হয়তো ওই পুরো গাড়িটাই সহ, মানে সেন্ট্রাল বাহিনী সহ আমরা উড়িয়ে যেতে পারি, পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন। সব জায়গায় তো এখন বোম ফোম এসব হচ্ছে। একজন নারী, যিনি লড়াই করেন, সংগ্রাম করেন, লড়াই করে যাচ্ছেন সাধারণ মানুষের হয়ে গিয়ে, মানে বিধায়ক হিসেবে পরিষ্কার তার যে ডিউটি মানুষকে যা যা দেবার, তার জন্য লড়াই করছেন, যা মানুষের জন্য যা দেবার সেটা ফান্ডগুলো আটকে থাকছে কেন? তোমরা ক্লিয়ারেশন সার্টিফিকেট দিচ্ছ না কেন? এগুলো লড়াই করছে। তার চিন্তা হচ্ছে যে তার মেয়েগুলো যে বড় হচ্ছে, তারা আজকে যে পশ্চিমবঙ্গটা চলছে সেখানে তিনি চিন্তিত থাকেন একজন বিধায়ক হয়ে। তাহলে আমাদের বাংলার যে সাধারণ মায়েরা বোনেরা রয়েছে, বাংলার যে মায়েরা ভাবেন যে তার বাচ্চা কি করে বাড়ি ফিরবে, তাহলে তারা কিভাবে দিন কাটাচ্ছেন, এবং সেটা এই প্রশাসনের জন্য। এত কিছুই বাদ দিয়ে আমি বলছি যে এই যে চন্দনা বাউরি এত কাজ করছে, তার মাঝখানে তার বন্ধু আছে, স্কুল ফ্রেন্ডরা আছে, আছে এখনো। দু একজনের সাথে এখনো যোগাযোগ আছে ও মেয়েদের। তো মানে ব্যস্ত হয়ে গেলে, আমাদের আস্তে আস্তে বয়স বাড়লে প্রত্যেকেই যে যার সংসার বা কাজ বা দায়িত্বে তো এনগেজ হয়ে যায়। এই দু একজনের সঙ্গেই মনের কথা হয় আর কি। মানে আমার বিধানসভাতেই দুজনের বিয়ে হয়েছে, তো আচ্ছা, এলাকা ঘুরতে ঘুরতে তাদের সঙ্গে সব ছোটবেলায় একই জায়গায় একই পড়াশোনা? স্কুলে, মানে আমার স্কুল যেটা আমি যেখানে পড়াশোনা করেছি বিহার জুড়ে হাই স্কুল, তো মানে আমার স্কুলটা আমার ঘরের সামনেই, মানে স্কুলের পিছনে আমাদের বাড়ি, তো সেখানে সবাই পড়াশোনা করতে আসতো আশেপাশের গ্রামের ছেলেমেয়েরা। এবার সেই তোমার এই স্কুলের বন্ধুদের বিয়ে হয়েছে তোমার? আমার বিধানসভা, আচ্ছা, মানে তোমার বিধানসভাতে বিয়ে হয়েছে। হ্যাঁ আমার তাদের বিধানসভা। সঙ্গে সুখ দুঃখের কথা হয়তো। হ্যাঁ সুখ দুঃখের কথা তো হয়, মাঝে মাঝে ফোনেও কথা হয়। তাছাড়াও অন্য বিধানসভায় যাদের বিয়ে হয়েছে, যখন বাপের বাড়িতে যায় তাদের সঙ্গে দেখা হওয়ার পর ফোন নাম্বার নিয়ে পরে কথা বলা হয়। কিন্তু বেশিরভাগ কষ্টটাই শুনতে পাই সবার কাছ থেকে। একটা বান্ধবীর আমার স্বামী মারা গেছেন, তার দুটো মেয়ে, ছেলে মেয়ে, তো এই সুখ দুঃখের কথাগুলোই ভাগাভাগি করা হয় আর কি। আর পড়াশোনাটাও আমাদের খুব বেশি আমরা চালাতে পারিনি, তারও মানে পরিবারের তো অবস্থা খারাপ। ভয়ঙ্কর অভাব তো তোমাদের ওই দিকটাতে, তো সেখান থেকে তোমার মতো একজন নারীর এইভাবে উঠে আসা, লড়াই করা আমাদের অনেকের কাছেই কিন্তু উদাহরণ। আমার মাধ্যমিক পরীক্ষা 2 দিন আগে আমার বাবা মারা গেছিলেন, তাও আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, পাস করেছিলাম। তারপর বিয়ে হয়ে যায়, মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের আগেই আমার বিয়ে দিয়ে দিয়েছিল। দাদু ছিলেন, দেখলেন যে দেখাশোনা করেই। হ্যাঁ দেখাশোনা করে, তো দেখলেন আমি সবার বড় 5 ভাই বোনের মধ্যে, তো আমরা 3 বোন আর 2 ভাই, তো তার জন্যে আমার বিয়েটা দাদু তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছিল। 5,000 টাকা তো বিয়ে হয়েছিল আমার তো। 5,000 টাকায় বিয়া?
5,000 টাকাতে বিয়ে দিয়েছিল, 5টি দান, 5,000 টাকার একটা আমি সাইকেল। আমাকে আমাকে এখানে পুলিশ থামিয়ে বলতেই হবে, সেটা হচ্ছে যে আহ, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, এবং সেই সম্পর্কটার জন্য আমাদের সমস্ত বাড়িতে আমাদের বাবা মায়েরা তারা যতটুকু জমানো যা আছে, বিশেষ করে তার মেয়েকে যখন তিনি বিদায় দেন, সবটা দিয়ে দেন। চোখের জল থাকে সেই সময় মেয়ের বিদায় দেওয়ার সঙ্গে, কোথাও যেন সেই চোখের জলের সঙ্গে তিনি যে সব দিয়ে দিচ্ছেন খরচটা, মেয়ে যাতে একটু ভালো করে বেঁচে থাকতে পারে, নিজের মতো করে সংসার করতে পারে, ওই কষ্টটাকে আর তিনি মাথায় রাখেন না যে পরের দিন আমরা কেমন করে থাকবো। তোমার বিয়েতে খরচ হয়েছিল 5,000 টাকা। বর পণ দিয়েছিল, এটা হ্যাঁ। কি আমাদের তো এখন পণ প্রথা আছে। বর পণ দিয়েছিল 5,000 টাকা। মানে আমার দাদু জোগাড় করেছিলেন, মামা দাদু দিয়েছিলেন। আমার মামা দাদু ফরেস্টার চাকরি করতেন, মারা গেছেন। তো সেই সময় দাদু দিয়েছিলেন 5,000 টাকা। আর গ্রামের লোক মিলে, পাত্রপক্ষকে যেটা দিতে, হ্যাঁ দিতে হয়, 5টা দান, মানে ওই থালা গ্লাস বাটি ঘটি আর একটি সাইকেল। বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। মানে ওইটাই আমাদের কাছে মানে অনেক মানে বেশি ছিল, কারণ আমার বাবা তো ভ্যান চালাতেন, আচ্ছা, প্রাইভেটেল করা যে ভ্যান ছিল, দিন 25 টাকা, আমার তখন 25 টাকা টিপ ছিল, এক টিপ ফেললে পরে 25 টাকা। হ্যাঁ, মানে 25 25 টাকা টাকা। ও দিনে, ওই 25 টাকা হুম। 50 টাকাই রোজগার। 2-3 টিপ করলে পরে 50 টাকা পাইতো। তার আমাদের 4 কেজি 5 কেজি চালই লাগতো। আমরা এতগুলো, আমরা 5 ভাই বোন, দাদু ঠাকুমা মা বাবা, মানে কাকুও ছিল তার সাথে, রোজগার কি বাবাই করতেন? বাবা একাই। আর বাকি ভাইরা তখন তো ছোট। ভাইরা তো ছোট, আমি সবার বড়। সবার 5 ভাই বোনের মধ্যে বাবা যখন মারা যায় তখন বড় ভাইয়ের বয়স 8 বছর, ছোট ভাইয়ের তখন 6 বছর বয়স। বুঝতে পেরেছি। আচ্ছা, প্রথম দিন তুমি যখন ধর এই বিধানসভায় ঢুকলে, প্রথম দিন, তার আগে তো টিভিতে দেখেছো, খবরের কাগজে দেখেছো, মানে প্রথম দিন মানে ভয় ভয় করছিল না? হয় না, একটা জড়তা থাকে সবারই। অবশ্যই। অত বড় ওই একটা সম্মানের জায়গা, বিধানসভা। এত ঠিক আছে। লোকজন, হ্যাঁ, এত এত লোক। সিকিউরিটি পাহারা। মানে প্রথমে দেখি আমি তো অবাক, মানে বিধানসভার ভিতরটা কোনোদিন তো আসিনি। কলকাতায় প্রথম, এমএলএ হওয়ার পর প্রথম কলকাতা। আচ্ছা, মানে তার আগে তো আর কলকাতা আসাই হয় না। না, শুধু বাপের ঘর আর শ্বশুর ঘর। বাপের ঘর, শ্বশুর ঘর, আর ওখানে দেখা। সংগঠনের ইয়েতে বাঁকুড়া, বাঁকুড়া পর্যন্ত বাস, তার বেশি আর কোথাও বেরোনো হয়নি। সংগঠনের জন্য বাঁকুড়া পর্যন্ত যেতাম, জেলা অফিস বাঁকুড়া। আর ওই সংগঠনের জন্য নিজের মানে একটা অঞ্চলে, দুটো অঞ্চলের দায়িত্বে ছিলাম, লক্ষ্মণপুর অঞ্চল আর গুনাসড়ি অঞ্চল। যখন মন্ডলের জিএস ছিলেন, মহিলা মোর্চার, প্রথমে মহিলা মোর্চার জিএস, তারপরে মন্ডলের জিএস, তারপরে জেলা সেক্রেটারি। তার মানে আমি যদি দেখি আর কি, সেটা হচ্ছে বিহার জুড়িয়া থেকে একটা মেয়ে কষ্ট করে, তার বাড়িতে 5 ভাই বোন, সেখান থেকে বিয়ে হয়ে তার আসা হচ্ছে সালতোড়া, ঠিক আছে? সেখানে সালতোড়া বিধানসভা, সালতোড়া বিধানসভা তোমার। কিন্তু আমার মানে গ্রামটা হচ্ছে কেলিয়াই আচ্ছা, কেলিয়াই। আর গঙ্গাজলঘাটি ব্লকের মধ্যে পড়েছে, আর আচ্ছা। বনাশুড়ি অঞ্চল। আচ্ছা, এবার সেইখানে কাজ করা, সেখানে দিনমজুরের কাজ, সমস্ত রকম করেছি। 100 মানে টাকা। আপনার ধান রোয়া, কাটা, ঝাড়া, পাতা মাঝখানে ফেলা। একটা ছবি বেরিয়েছিল যে তুমি রাস্তা ঠিক করছো আবার মাথায় ঝুড়ি নিয়ে। ওটা এমএলএ হওয়ার পর। হ্যাঁ, এমএলএ হওয়ার পর ঝুড়ি নিয়ে রাস্তা ঠিক করতে, জোগাড়ের কাজ করতেই নামতে হয়েছিল, মিস্ত্রি কাজ রাস্তাটার করতেই অবস্থা নামতে খুব হয়েছিল। খারাপ ছিল। মানে এলাকাবাসী বলবে যে সত্যি খারাপ ছিল কিনা, তৃণমূলের নেতারা বলে নাটক করছে। এখনো তারা বলে যাচ্ছে যে নাটক হয়, নাটক করে, চন্দনাবাড়ি নাকি নাটক করে। তো এলাকায় তাদেরকে, তারা যদি আমার সাথে একটু ঘুরেন ভালো হয়, না, ওরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো যে রাস্তাগুলোর কি অবস্থা। তো না, যে রাস্তাগুলো, সেই ছবি আমার কাছে এসেছিল। তো এসে আমার একজন পাঠালো, পাঠিয়ে দেখলাম যে তোমরা নিজেরাই পরিষ্কার। হ্যাঁ, এখানে 20,000 টাকা আমি নিজের বেতনের টাকার থেকে দিয়ে পরে মানে রাস্তাটা সংস্কার করেছিলাম। তারপর সরকারের মানে নজর পড়েছিল যে রাস্তাটা করতে হবে। তারপর রাস্তাটা হয়েছে এখন আপাতত। তো সেখানেও কাটমানি, এখন বেশি দিন হয় নাই রাস্তাটা, 7-8 মাস বড় জোর হলেও এখনই পাথর বেরিয়ে মানে গেছে। কিভাবে দিতে হয়? কাটামানি ওই যে ঠিকাদারের কাছ থেকে তারা নেয়। ও, ঠিকাদারের থেকে নিয়ে হ্যাঁ, নেয়। যারা ঠিকাদার তাদেরকে ফলে ঠিকাদার ভালো মাল আর রাস্তায় দেয় না, দিতে পারে না। ফলে দুদিন পরে যে রাস্তা খারাপ হয়ে যায় তার কারণ হচ্ছে এখনই পাথর বেরিয়ে গেছে, এখনই মানে বড় বড় পাথর বেরিয়ে গেছে, আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন। এইরকম অবস্থা সব জায়গাতে। তো এবার সেখান থেকে পরিষ্কার বিধানসভা, সেখান থেকে তোমার লড়াই, তোমার দায়িত্ব সামলানো, একদিকে আবার মা হয়ে দায়িত্ব সামলানো, আর তারপর সামনে 26-এর নির্বাচন, দরজায় সারাক্ষণ কড়া নাড়ছে। কড়া শুধুমাত্র যারা
তোমাদের মতো লড়াকু আহ, মানুষেরা রয়েছে, তাদের শুধু কড়া নাড়ছে না, সবারই আসলে বোধহয় কড়া নাড়ছে যারা পশ্চিমবঙ্গের মানুষ, তাদের ঘরে এই তাদের ফোনেও নির্বাচনটা করানো করা। আছে। নিজেদের বেঁচে থাকার মানে একটা সংগ্রাম চলছে এখন। যদি 26-এ বিজেপি ক্ষমতায় আসে তাহলে আমরা আমাদের অস্তিত্বটা খুঁজে পাবো যে আমরা হ্যাঁ সত্যি মানুষ আছি, এখনো বেঁচে আছি। তা নাহলে কিন্তু আমাদের জীবন শেষ যদি বিজেপি ক্ষমতায় না আসে। মানে পশ্চিমবঙ্গের মানুষকে আমি একটা কথাই বলবো যে এটা হচ্ছে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার লড়াই, নিজেদের বেঁচে থাকার লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই, নারীদের সুরক্ষা দেওয়ার লড়াই। যদি সেটা না হয় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ আছে। পশ্চিম বাংলাদেশ হতে বেশি দেরি নাই। অলরেডি এখানের যিনি মেয়র আছেন উনি বলেন যে মিনি পাকিস্তান, আবার কেউ বলেন যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। তো এগুলো আমাদেরকে শুনতে হচ্ছে এই পশ্চিমবঙ্গের এমএলএ মন্ত্রী তাদের কাছ থেকে। ভাবার বিষয় আছে, পশ্চিমবঙ্গের মানুষকে বলবো ভাবুন, আর বেশি সময় নাই, 26-এই ভোট। আমার আরো আড্ডা গল্প করতে ইচ্ছা করছিল। আমার মনে হয় যে যারা এই কোথাও একটা চেনা অচেনা যেমন থাকে, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে মানুষকে তার পদ বা তার চেয়ার বা বাইরে থেকে তাকে যেখানে কাজ করতে দেখেছি, সেটাকে দেখে আমরা বুঝি যে মানুষটাকে চিনে ফেলেছি। কিন্তু তার বাইরে যেটা আমরা দেখতে পাই না, সেই অচেনা দিকটাই বোধহয় চিনলে আমরা একে অপরকে আসলে চিনি বলার পরে আবার জানি বলতে পারি। জানা মানে হচ্ছে ভেতরটা। তো সেই আড্ডা গল্প হলো। সামনে 26-এর নির্বাচন, চন্দনা বলছেন, এবং মানুষ সেই জায়গায় দৃঢ়প্রতিজ্ঞ হচ্ছে যে কিভাবে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়া যায়। এই নির্বাচনে কিভাবে এই চন্দনা বাউরিদের এই যে লড়াই, প্রত্যেকটা মা বোন তাদের যে লড়াই, তাদের সন্তানের ভবিষ্যতের জন্য, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য, তার একটা সময় চলে এসেছে। আর এটা বোধহয় শেষ সময়, তাই শেষ তো? সময়, এটাই লাস্ট ট্রেন। তো দারুণ আড্ডা হলো আজকে আমাদের বিধায়ক চন্দনা বাউরির সঙ্গে, লড়াকু চন্দনা বাউরির সঙ্গে, দিন মজুর থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে, শালতোড়ার এখন গর্ব চন্দনা বাউরি, আমাদের পশ্চিমবঙ্গের সবার গর্ব যে একজন নারী কোনো কিছু না থাকলেও কোন জায়গায় যেতে পারে, নিজের জেদ থাকলে, নিজের মাটির প্রতি ভালোবাসা থাকলে, নিজের আশপাশের মানুষকে নিজের করে নিয়ে তাদের কি হবে সেইটা ভেবে যদি তারা এগোন, তারা চন্দনা বাউরি হতে পারে। চন্দনা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর তোমার ধন্যবাদ। এই আগামী 26-এর লড়াইয়ের জন্য সবাই তাকিয়ে রয়েছে তোমার দিকে, তোমাদের মতো মা বোনেদের দিকে, মেয়েদের দিকে। সবাই ভালো থাকবেন। নমস্কার।